আমরা ইলোরা, আমরা ইলোরা, আমরা ইলোরা। ইতিহাস থেকে এনেছি দু হাতে স্বপ্নের ইশারা, ইতিহাস থেকে এনেছি দু হাতে স্বপ্নের ইশারা। একটি জীবন দেব যে আমরা সৃষ্টির পাহারা। নমস্কার। আমাদের ইলোরার নাটক নিয়ে 15 মিনিটে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুবরাজপুর তথা বীরভূমের একজন স্বনামধন্য নাট্য অভিনেতা এবং নাট্য নির্দেশক শ্রী মধুসূদন কুণ্ডু মহাশয়। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার। আমরা বীরভূমের লোকেরা তো আপনাকে বাপি কুণ্ডু নামে বেশি জানি। মনে করি মানে এটা হয়ে গেছে ওই ছোটো থেকে আর কি, যে ওই ক্লাবেও বাপি, পার্টি করতাম তখন পার্টি জগতেও বাপি, যার ফলে দুবরাজপুর তো সবাই বাপি ছাড়া চেনেই না, আর অন্যান্য জায়গাতেও বাপি বললেই চিনে নেয় আর কি। বেশ, যেটা শুরুতে আপনার কাছে জানতে চাইব, আপনার নাট্যচর্চার অনুপ্রেরণা বা উদ্দেশ্য এগুলো সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। নাট্য একটু সরিয়ে নাট্য চর্চা মানে একদম যখন খুব ছোট, আমাদের পাড়াটা খুব কালচারাল পাড়া ছিল। সামনে বক্সিবাড়ি, তার সামনে একটা ফুটবল মাঠ ছিল, সেখানে বিকেলবেলায় সবাই খেলতো। তার সামনে এটা 5 নম্বর রাইস মিল বলে রাইস মিল ছিল। এরা বছরে দুর্গাপুজো করতো খুব ঘটা করে। তখন দুবরাজপুরের একটাই ঘটা করে দুর্গাপুজো, সেটা হচ্ছে 5 নম্বর রাইস মিল। তো প্রথম আমাদের ঘরে দিদি ভাড়া এসেছিলেন, তার নাম হচ্ছে আভা ঘোষ। তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো তিনি ভাড়াটে চাই ওই পুজোতে একটা নাটক করানোর জন্য ভাড়াটে চাই নামে একটা নাটক ধরিয়েছিলেন, এবং সেটা আমরা ওই 5 নম্বর রাইস মিলের শারদোৎসবে সেই নাটকটা করেছিলাম। সেটাই প্রথম নাটক। পরবর্তী ক্ষেত্রে ওই যখন ক্লাস 8-এ পড়ি, তখন বিবেকানন্দ কিশোর সমিতি থেকে একটা নাটক হয়েছিল, বাংলা জাগো। বিবেকানন্দ কিশোর সমিতিতে তখন মহাদেব রুজ আর অনেকেই ছিলেন, আমার সবার নাম মনে পড়ছে না এই মুহূর্তে। তো তাদের উদ্যোগে বাংলা জাগো নাটকটা একটা কম্পিটিশনে হয়েছিল ডাঙালতলাতে। সেখানে একটা ছোটো ছেলের অভিনয় ছিল। নাটকটা ছিল বাংলাদেশের স্বাধীনতার পরে, এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পটভূমিতেই নাটকটা তৈরি হয়েছিল। তারপরে তো আর নাটকের সঙ্গে খুব একটা কোনো যোগাযোগ ছিল না। স্কুল জীবন, ক্লাস 10-এ পড়তে পড়তে জীবন ওঝা নামে একজন মাদ্রিক সঙ্গের আমাকে একটা দোকানে জিজ্ঞেস করে যে নাটক করবে। জিজ্ঞেস করুন নাটক কী নাটক? কী নাটক জানার দরকার নেই, তুমি যদি নাটক করতে চাও তাহলে চলে এসো। তারপরে জীবনদার সঙ্গে অনেকগুলো নাটক, সারি সারি মৃতদেহ, শেষ দৃশ্যে পৌঁছে, জিওরদানো ব্রুনো, অনেকগুলো। এবং এই নাটকগুলো করতে করতেই কী ধরনের নাটক করব, কোন আদর্শের নাটক করব, এই জীবনদার কাছ থেকে কিন্তু এই পাঠটা হয়ে যায় অধিকাংশটা। জীবনদার তখন সক্রিয় সিপিএমের কর্মী ছিলেন। এখন জীবনদার চলে গিয়েছেন, মালদাতে আছেন, ওকালতি করেন। এবার ওই মাদ্রিক সঙ্গতে চলতে চলতে হঠাৎ আমরা উত্তরাঞ্চল ক্লাবটা তৈরি করলাম। উত্তরাঞ্চল তৈরি করার উদ্দেশ্যই ছিল যে এখানে শুধু আমরা সাংস্কৃতিক চর্চা করব, আর 5টা ক্লাবের মতন কোনো পূজা আর্চাতে যাব না। এবং তাই 78 সালে প্রথম শুরু হলো সারা বীরভূম জেলার নাটক কম্পিটিশন। সেখানে 16টা দল এসেছিল। আমাদের ওই কম্পিটিশানটা করতে গিয়ে 4,500 টাকা লস সেই সময়, 78 সালে। তার পরের বছর আমরা করলাম সারা বাংলা নাটক প্রতিযোগিতা। তো সেখানে দল এসেছিল 42টা। 42টা দলের মধ্যে কলকাতা শহরতলির অনেকগুলি দল এসেছিল, বহরমপুর, জিয়াগঞ্জ, আসানসোল, সিউড়ি, বোলপুর তো ছিলই। তখন বোলপুরে খুব বিখ্যাত মানুষ ছিল নাট্যসারথীর পার্থদা। পার্থদার অনেকগুলো নাটক সেই সময় আমাদের উত্তরাঞ্চলে হয়েছে। জোড়া জোড়া বিস্ফোরা,
2-3টে নাটক, নানা রঙের দিন, পার্থদা একা করতেন। খুব ভালো ব্যবহার ছিল এবং খুব ভালো, আমাদের লাগতো খুব ভালো পার্থদাকে। তারপর তো পার্থদা হঠাৎ করে চলে গেলেন। এরপরে আমরা কিন্তু উত্তরাঞ্চলে নাটকটাও শুরু করলাম। আমরা এই প্রথম নাটক প্রতিযোগিতা করার কারণটাই ছিল যে বিভিন্ন নাটককে দেখে আমরা যারা করছি এই কাজটা, তাদের মধ্যে নাটক করার একটা উৎসাহ জাগবে এবং ওই এলাকাতেও একটা নাটকের প্রতি আগ্রহ বাড়বে এবং নাটক করা, নাটককে বোঝার একটা উৎসাহ বাড়বে, এটার জন্যই কিন্তু। তো সেবারেও আমাদের 14,500 টাকা দেনা হয়ে গেল। তারপর থেকে কিন্তু বাদবাকি আমাদের সঙ্গে আরও যারা ছেলেরা ছিল, আমরা 2-3 জন সংখ্যালঘিষ্ঠই হয়ে গেলাম। বাদবাকিরা বললো যে না, এইভাবে নাটক করে এত লস্ট দেওয়া কোথা থেকে আসবে। নিয়ে শুরু হলো দুর্গাপুজো। দুর্গাপুজো করলে অনেক চাঁদা ওঠে এবং অনেক চাঁদা থেকে শোধ হবে, কিন্তু তাও হয় নাই। পরে আবার নাটক নয়, ওই যাত্রা করিয়েই সেই দেনা শোধ করতে হয়েছে, মানে কলকাতা দলে যাত্রা করিয়ে। তো উত্তরাঞ্চলে থাকার সময় আমরা করলাম চিচিং ফাঁক, ভোমা মিছিল, মাদ্রির সঙ্গেও হয়েছিল ভোমা মিছিল, অশ্বমেধ, আমাদের শ্যামল ভট্টাচার্যের ক্ষুদিরামের মা, বিসর্জন। সেই সময় 125তম রবীন্দ্রনাথের জন্মবর্ষে বিসর্জন আমাদের এখানে ফার্স্ট হয়েছিল, সিউড়িতেও ফার্স্ট হয়েছিল, না সিউড়িতে সেকেন্ড হয়েছিল। তারপরে এই সমস্ত চলতে চলতে তারপরে তো ডিওএফ পক্ষ থেকে একটা প্রথম নাটক হয়, পথনাটক। এটা একটা ইতিহাস হচ্ছে যে আমাকে ওই পার্টি অফিসে দেওয়াল লেখন করতে ডেকেছিল সিউড়িতে। তো সেই দিনটা দেওয়াল লেখনের কোনো কাজ দিতে পারে নাই। তো সেলিমদা সংস্কৃতি প্রাণ মানুষ ছিলেন একদম, মোহাম্মদ সেলিম। তো সেলিমদা ওই 3 বাজার পার্টি অফিসে আছি, সেলিমদা গেলেন। সেলিমদা গিয়ে জিজ্ঞেস করলেন কী কাজ আছে আজকে? আমার কোনো কাজ নেই, এমনি গল্প টল্প হতে হতে বলছে একটা নাটক লেখো তো, পথনাটক। আমি তো নাটক লিখিনি এর আগে কখনো, নাটক পড়েছি। না না, একটা নাটক লেখো তুমি। তো যাই হোক, এইগুলো তো যেন একটা টাস্কের মতন আর কি, এটা টাস্ক দিলেও করতে পারবো না, এইটা চিন্তা, ভাত টাত খেয়ে এসে উপরে উঠে তক্তায় বসে এই সমস্ত চিন্তা করতে করতে এগুলো দেখা যায়। শুরু করলো একটা নাটক লেখা। তো নাটকটার নাম ছিল স্বরূপ। নাটকটা সারা রাত লিখলাম, লিখে শেষ করলাম। 17-18 পাতা মতো নাটকটা ছিল, মানে হাতে লেখা কাগজে আর কি। ওই এখনকার যে 1/4 সাইজ, 17-18 পাতা। তারপর দিন সকালবেলায় সেলিমদার কাছে গেলাম, ওটা পড়ে শোনালাম। সেলিমদার তো খুব ভালো লাগলো। ভালো না লাগলেও নিশ্চয়ই ভালো লাগার অভিনয়টা না করলে তো কমরেড ধরা যায় না, এদের তো ধরার জায়গাটা তো এটা খুব ভালো জানি। তো যাই হোক, এই ভালো লাগলো তখন আমার এরকম মনে হলো, নিয়ে ঘর চলে এলাম। তা দিন 3 পরে তপন বোস, তখন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, উনি বললেন তোকে ওই তুই কি একটা নাটক লিখেছিস, ওইটা ওই মানে 6 দিন সময় আর কি, এই 6 দিনের মাথাতে তুই ওই নাটকটা ওই সিউড়িতে গিয়ে 6টা তোকে স্পট দেওয়া হবে, 6টা স্পটে করবি। সেই 6টা স্পটে সোমনাথবাবু থাকবেন, পৌরসভা নির্বাচন। তো নাটকটা লিখেছি, নাটকটা কী করে করবো কিছু তো চিন্তা করে নিলাম। তো আমাদের মধ্যেই যারা আমরা বন্ধু বান্ধব ছিলাম বা আমার থেকে ছোটো যারা ছিল তাদেরকে ডেকে নিলাম। ডেকে নিয়ে ওই 6 দিন আমরা প্রতিদিন 7 ঘন্টা 8 ঘন্টা করে রিহার্সাল করলাম। ওটা দাঁড়িয়ে গেল এবং প্রথম ওই বাস স্ট্যান্ড মোড়ে ওই পথনাটক স্বরূপ। নাটকটা যখন ঘোষণা করে দিয়েছে তখন 2টো ছেলে বলতে এই স্পটটা বাদ দিয়ে দাও, পরের স্পটে করবো। এত নার্ভাস হয়ে গেছে তারা। তো আমাদের স্কুলের অন্নদা শঙ্কর মণ্ডল, তখন ওই রাস্তা দিয়ে ওর বাড়ি, উনি যাচ্ছিলেন। আমি ওনার ছাত্র না, কিন্তু ওই 2টি ছেলে ওনার ছাত্র ছিলেন। তো অন্নদা স্যারকে বলুন, স্যার এলেন, আমরা ছাত্র যে নাটক করবো না বলছি। রিহার্সাল করার পর স্যার এবার যাই হোক ওদেরকে বুঝলো কী আছে, কী অসুবিধা আছে, যা কর। তো এই যে মানে ভয় লাগা, দ্বিধাগ্রস্ততা, এই কাটিয়ে উঠে না ওটা করার পর ওইখানে যারা দর্শক ছিল আর কি, তাদের খুব ভালো লাগলো, এটা বোঝা গেল।
কেননা আমাদের কথায় বার্তায়, আমাদের ব্যঙ্গে তাদের শ্বাস প্রশ্বাস বোঝা যেতে লাগে। এবারে সেদিন কিন্তু 4-5টা শো, 6টা শো হয়নি, গোটা 4 শো হওয়ার পর সেদিন প্রচণ্ড ঝড় জল হয়ে গেছিল। আচ্ছা গোটা 4 শো হওয়ার পর বন্ধ হয়ে গেল। তারপরে এই নাটকটা রামপুরহাট পৌরসভা নির্বাচন মানে 2 বছর ধরে প্রায় গোটা 60 শো হয়েছে এই নাটকটা। আচ্ছা আচ্ছা, এবার যে বিষয়টাতে আসবে প্রতিবাদী থিয়েটার, এই যে ব্যাপারটা, এটা নিয়ে আপনি অনেক কাজ আগেও করেছেন, এখনও সেভাবে এগোচ্ছেন আপনি। তো এই বিষয় নিয়ে যদি আপনার জীবনে এই ব্যাপারটা নিয়ে বা প্রতিবাদী থিয়েটার বিষয়টা মূল কি, সেই বিষয়ে যদি আপনি কিছু সংক্ষেপে বলেন। দেখুন, মানে রামকৃষ্ণদেব বলে গিয়েছিলেন, গ্রিসের থিয়েটার দেখে থিয়েটার করা ভালো, নোক শিক্ষা হয়। তো নোক শিক্ষাটা কিসে হয়? ভালোবাসার ব্লোহট করলে নোক শিক্ষা হয়, সেটা কত অংশের মানুষের নোক শিক্ষা হয়? সমাজের যে মূল সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর কথাটাকে বলাতেই মনে হয় আমার প্রতিবাদী থিয়েটার। তাহলে সেই মূল সমস্যাগুলো যদি আমার শিল্পে না আসে, আর্ট ফর আর্ট সেক যদি হয়ে যায়, তাহলে আমি মনে করি আমার শিল্প করার কোনো প্রয়োজন নেই। অনেকেই করছেন, ভালোই করছেন, আমার থেকে তো তারা ভালো কাজ করেন, তাহলে আমি কেন করব? এটা আমি কেন করব না? অনেকে যারা আমার থেকেও ভালো কাজ করছেন, যাদের জন্য করছেন, তারা দেখছেন, কিন্তু তার বাইরেও এমনও প্রচুর মানুষ আছেন যারা তাদের কাছে পৌঁছতে পারবেন না। কলকাতাতে একটা প্রতিবাদী থিয়েটার হচ্ছে, কলকাতার যে নামি দামি দলগুলো তাদের কেউ করছেন। তাকে যদি আপনি এখন বলেন যে ওই প্রতিবাদী থিয়েটারটা আমার এই এলাকায় নিয়ে এসে করুন, তো তারা নামে গ্রুপ থিয়েটার, প্রত্যেকে পেয়ে শিল্পী, এবং তাদের কারো 1 লাখ, কারো 1.5 লাখ টাকার ডিমান্ড। কি করাবেন প্রতিবাদী থিয়েটার? তো এইবার পারবো না তাদেরকে, তাহলে কি করব? তাহলে আমার ভেতরে যদি প্রতিবাদের বার্তা আরও কিছু মানুষের কাছে পৌঁছানোর দায় থাকে, তাহলে আমি আমার ক্ষমতা অনুসারে সেই নাটক তৈরি করব এবং তৈরি করে সেই মানুষের কাছে যাব। এবং আমি তো দেখেছি, বহু পথনাটক নিয়ে মানুষের কাছে গিয়েছি। এই অঞ্চলটাতে খুব কম গ্রাম হবে যে গ্রামে আমাকে চিনবে না, আমার মুখ দেখলে বুঝতে পারবে না যে আমি ওইটা বটি। এটা কিন্তু পার্টির জন্য শুধু না, পথনাটকের জন্য। আচ্ছা, এই অঞ্চলের প্রায় প্রত্যেকটা গাঁয়ে আমি পথনাটক করে এসেছি, মানে 10টা অঞ্চলের প্রত্যেকটা গাঁয়ে আমি পথনাটক করে এসেছি। তো সেই পথনাটক করার দরুনে ওই মানে নাটক করা লোক, গান করা লোককে তো মানুষ আলাদা করে মনে রাখে। তো সেই পথনাটক করার দরুনেই তারা চিনতে পারে এবং পরিচিতিটা আছে। আর সেই পথনাটকগুলো সবগুলোই প্রতিবাদী পথনাটক করেছি। কোনোটা শুধু ওই কি বলবো, যে ওই খোল করতাল বাজিয়ে হই হই করে কি হলো একটা বোঝা গেল না, কিন্তু হলো একটা কিছু। এখন তো অনেক নাটকের সার্কাসও হয়েছে, কি পাবে না তাতে তুমি? ভিটামিন A to Z যেমন পাওয়া যায়, তেমন এমন নাটক শুনছি বা এমন নাটক বাজারে বহুল প্রচলিত দেখছি যে নাটকের সার্কাস বলা যায়। আর এটা মানে প্রথম থেকেই যে আমরা যখন উত্তরাঞ্চল ক্লাব করি, তখন তো কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। তো তখন তো আমরা বাঞ্ছারামের বাগান করেছি, তখন তো আমরা ক্ষুদিরামের মা করেছি শ্যামল ভট্টাচার্যের। যে ক্ষুদিরামের মাতে কারখানা লক আউট হয়েছে, ক্ষুদিরাম ফিরছে না, নিধিরাম বাড়িতে আছে, খুব আশঙ্কা হচ্ছে যে ক্ষুদিরামের কিছু হয়ে গেল না তো। মা কাঁদছে, ঠাকুর থানে ধূপ দিচ্ছে, নিধিরাম ওই ঠাকুরের প্রতি বিশ্বাস হারিয়ে বলছে তোর এই তুলসী থানা এখনই ভেঙে দেবো। সেখানেও তো গান আছে, এই টান মারো রে, টান মারো রে, টান মারো রে, টান মারো, দুঃশাসনের সিংহাসনে জোট বেঁধে সব টান মারো রে, টান মারো রে, টান মারো রে, টান মারো। প্রতিবাদী থিয়েটার বলতে আমি বলছি যে
থিয়েটার হলেই যে কোনো কথাতে শেষ পর্যন্ত একটি কমরেডকে বা একটি লাল একটি কাঁধে ব্যাগ ঝোলানো লোককে বা একটা লাল পতাকাকে তুলে দিলাম, বাস প্রতিবাদী থিয়েটার হয়ে গেলোই। আমি এই ধরনের প্রতিবাদী থিয়েটারের কথা বলছি। আমি বলছি বর্তমান সময়ে দাঁড়িয়ে এখনই প্রতিবাদ জানাতে হবে এইরকম বিষয়, এবং অনেক দিন ধরে প্রতিবাদটা থাকবে। এরকম বিষয়গুলোকে চুজ করে নিয়ে আমরা যদি পথঘাটে না নামি, তাহলে অন্ধকারের দিন নেমে আসতে খুব বেশি দেরি নেই। আচ্ছা, এবার যে দিকটাতে আসবো, আপনি যেমন দুবরাজপুরে নিজে দীর্ঘদিন ধরে নাট্যচর্চার সঙ্গে যুক্ত রয়েছেন, সেরকম অনেক স্বনামধন্য নাট্য ব্যক্তিত্বকেও আপনি অনেক সময় দুবরাজপুরের বুকে নিয়ে এসেছেন এবং দুবরাজপুরের মানুষদেরকে সেই সব নাটক আপনি দেখার সুযোগ করে দিয়েছেন। তাদের মধ্যে উৎপল দত্তের মতো নাট্য ব্যক্তিত্বরাও রয়েছেন। তো সেই সমস্ত গুণীজনদের আপনি সান্নিধ্য পেয়েছেন, সেই অভিজ্ঞতা যদি কিছু আমাদের সঙ্গে যদি একটু ভাগ করে নেন। আজকে সেই অভিজ্ঞতা বলতে গিয়ে না, সব থেকে দুঃখের অভিজ্ঞতা আজকে, মানে একলব্যের উৎসব দিয়ে শুরু যে বছর থেকে আর কি, তার আগে একলব্য গঠন হয়েছিল 2004-এ। তবে 2004-এর পরে বেশ কিছুদিন চলতে চলতে ঝিমিয়ে গিয়েছিল। তারপরে উৎসব দিয়ে একটা শুরু হলো 2011 সালে। এই 2011 সালের আগে আমি দাশরথী মঞ্চে সংগ্রামদা নিয়ে গিয়েছিলেন কলকাতায় মরমিয়া করতে। তখন বামফ্রন্টের অবস্থা একটু খারাপের দিকে। 2011 সালের আগে গিয়েছি আমি, 2011-তে ভোট হয়েছে। তো সংগ্রামদা আমাকে বললেন যে, আমি সংগ্রামদাকে বললাম কী অবস্থা বুঝছেন? বলছি মধু, অবস্থা উপর থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না, তবে আমার মনে হচ্ছে যে সরকারটা হেরে যেতে পারে। কী বলছেন? বললে হ্যাঁ, আমি বলেছি আমাদের নেতৃত্বকেও, যদি হেরে যায় তাহলে আমি আবার মঞ্চে লাল পতাকা উড়াবো, মানে আবার না, মঞ্চে লাল পতাকা উড়াবো। এটা সংগ্রামদা আমার সঙ্গে ইয়ার্কি করেই বলেছিলেন। ওই লাল পতাকা হেরে গেলে উঠতো, জিতলেও উঠতো, জিতলে বেশি করে উঠতো। কিন্তু হেরে যাওয়ার জন্য লাল পতাকাটা মঞ্চে উড়লেও ওই নাটকটা খুব বেশি জায়গায় হতে পারলো না। সেই সংগ্রামদা আজকে আর নাই। এই সকালবেলায় খবরটা এলো যে সংগ্রামদা মারা গিয়েছেন। তো সংগ্রামদার সেই নাটকটা ছিল মুক্তি দীক্ষায়, 11 সালে নিয়ে এসেছিল মুক্তি দীক্ষা। তো অসম্ভব এক নাটক। প্যারি কমিউন ভেঙে যাওয়ার পর যে ঘটনাটা ঘটেছিল, 75,000 সিপিএম কর্মীকে মেরে দিয়েছিল, এই কমিউনিস্টকে মেরে দিয়েছিল, তার উপরে নাটকটা ছিল। তো সংগ্রামদাকে নিয়ে এসেছিলাম। আর সংগ্রামদার সঙ্গে এই 18-19 দিন আগেও আমার সঙ্গে কথা হলো এই বিভিন্ন নাটক নিয়ে। সংগ্রামদার একটা খুব ভালো হল করেছে, সেই বিষয় নিয়ে আমি বললাম সংগ্রামদাকে যে এই অবস্থাটা কেটে গেলে আপনার হলটা দেখতে যাব, আপনি এমন করে বানিয়েছেন আর এমন করে বলছেন। সংগ্রামদা বলতেন খুব ভালো, তো অসম্ভব ভালো বলতেন। তো এমন করে বলছেন যে এটা না গেলে মানে তীর্থদর্শন, কোনো একটা তীর্থদর্শনে যেমন ফাঁকি হয়ে যায়, ওই যেমন জীবনে জগন্নাথ মন্দির গেলে না এরকম যেমন ফাঁকি হয়ে যায়, সেরকম তাহলে ফাঁকি হয়ে যাবে। যাবো, তো যাবো, তবু যেতে তো হবেই, যাবো, দেখতে যাব। এছাড়াও মানে খুব সান্নিধ্যের সঙ্গে, মানে খুব আন্তরিকতার সঙ্গে যাদেরকে পেয়েছি, শুভেন্দুদা তো গুরু, শুভেন্দুদাকে আমি গুরু বলে মানি। আর মুরারি রায়চৌধুরী সঙ্গীতের বিশাল মাপের লোক, যিনি হেমাঙ্গ বিশ্বাসের সঙ্গে দীর্ঘদিন সঙ্গ করেছেন। তারপরে তো কলকাতায় এমন কোনো বিখ্যাত দল নাই যে দলে মুরারিদার গান নাই। মুরারিদার নিজেরও গান প্রচুর। বাদল দাস, আলোর জগতের বিখ্যাত লোক, কলকাতায় যে কেউ বাদল দাসের নাম জানবে। তো এই মরমিয়া নাটকে তাদের সঙ্গে কাজ করেছি। তাছাড়াও বর্ধমানের উদয়দা, সঞ্জয়দা, মানে বিভাগ, কলকাতা বিভাগ সঞ্জয়দা, এত ভালো ব্যবহার। উদয়দার সঙ্গে ফোনে যখন প্রথম কথা হয় তখন মনে হয় উদয়দাও নিশ্চয়ই আমাকে ভেবেছিল যে খুব বাজে লোক, আর আমিও ভেবেছিলাম বাবরে এত কড়া লোক। তারপরে যখন নাটকটা হওয়ার পর উদয়দা আমার পাশে এসে বসে বসে, আপনি তো বাবিগণ্ড, না হ্যাঁ, কি কেন, কিছু মনে হলো না? ঠিক আছে তো, আপনার সঙ্গে ফোনে কথা হওয়ার পর তো মনে হয়েছিল যে আপনি বোধহয় সন্তুষ্ট হবেন না আমাদের। তো এরকম উদয়দা, সেই উত্তরাঞ্চলে যখন নাটক কম্পিটিশন হয় তখন তো
আসাদা টাসাদা তো আমাদের ঘরের লোক। নটসেনার সরোজ রায় চলে এসেছিলেন সেই সময় নাটক নিয়ে। সরোজদা খুব মজার লোক, হৈ হৈ করে নাটক করে চলে গেলেন। এরকম অনেক লোক, অনাদি চক্রবর্তী, অনাদিদার সঙ্গে তো অনাদিদা আমাদের মাঝে মাঝে নাটক দেখতে আসতেন। আচ্ছা, হ্যাঁ, এবং দেখতে সে অনাদিদার ওই ট্রিপল টেক, ডবল টেক, এইগুলো উৎপলদার গল্প করতেন। আর ট্রিপল টেক, ডবল টেক, অনাদিদা অসম্ভব ভালো মাপের অভিনেতা ছিলেন। তো এই এই শেখর শেখর গাঙ্গুলি, এরকম অনেক, মনে করে করে বলা খুব কঠিন। তো এদের সঙ্গে এই যাদের সঙ্গে আমার সান্নিধ্য হয়েছে, যোগাযোগ হয়েছে, যেমন সিউড়িতে আমরা গণনাটক করছি, সুবিনাদার সঙ্গে আমাদের কোনো পরিচয় নেই। সুবিনাদার সঙ্গে পরিচয় কবে হলো না, দ্বাদশ ভক্তা চাটুমের থেকে সুবিনাদার সঙ্গে আমাদের পরিচয় হলো। হয়তো তারও 10 বছর আগে থাকতে আমরা সিউড়িতে প্রথম নাটক করতে যাচ্ছি, অমুক করতে যাচ্ছি, কেউ সুবিনাদার সঙ্গে পরিচয় পায়নি। সুবিনাদা যে চেয়েছে পরিচয় করলো, না করলে এরকম একটা সুন্দর মানুষকে পেতাম না। এই মলয়দা আমি দেখছি এত সহজ সরল মানুষ। আমি একটা সুবিনাদার নাটকে পঞ্চেন্দ্রিয় এবং ডুবকি বাজাইছি, আর খুব ছোট ঘরটা ছিল বলে মাইক্রোফোনটাকে একটা ব্যাগের ভেতরে ভরে দিয়ে ওই ব্যাগের ফাঁকে ডুবকিটাকে রেখে বাজাইছি। তো মলয়দা খুঁজে বেড়াইছে যে কে বাজাইছে। তারপরে যখন ডুবকিটা বেরিয়েছে, বুঝি ও আপনি। এই যে সরলতা, এ তো অনেকের কাছে পাওয়া খুব কঠিন বিষয়। আমাদের যেমন বীরভূমের গর্ব, স্বপনদাকে সবাই ডেকে ডেকে নিয়ে যায় বীরভূমে, আমাদের হাতের তালু। কিন্তু এই পত্রিকাটা বীরভূমকে একটা অন্য মাত্রায় তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এরকম অনেক আছে, অনেক। আচ্ছা, আমরা আমাদের আলোচনা প্রায় একদম শেষ লগ্নে। এখানে আপনাকে অনুরোধ করব, আপনি তো নাটকে অনেক গান আপনি ব্যবহার করেছেন এবং আপনি নিজেও একজন সুগায়ক। তো যদি আপনি ডুবকি বাজিয়েই একটা যদি গান আমাদের শোনান। না, আজকের দিনে ধরো রবীন্দ্রনাথের গান। আচ্ছা, একদম। চাটা খাওয়ার যোগ্য রইল না। মানে রবীন্দ্রনাথ 70 বয়সে যা লিখে গেলেন, সেটা কিন্তু সবসময়ের জন্য খুব প্রযোজ্য। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে যে গুলিয়ে ফেলা চলছে একটা, যাদের বেকারদের দায়িত্ব নেওয়ার কথা ছিল, যাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও আধুনিক করার কথা ছিল, যাদের স্বাস্থ্য বিভাগকে আরও জোরদার করার কথা ছিল, তারা সেই সমস্ত দিকে কোনো নজর, কোনো মতি না দিয়ে যুব সমাজকে ভ্রান্ত পথে নিয়ে যাওয়ার জন্য ধর্মের ত্রিশূল ধরিয়ে দিচ্ছে হাতে, কেউ ধর্মের তরবারি ধরিয়ে দিচ্ছে হাতে। অসহনীয় জিনিসের দাম বাজারে বেরোলে 500 টাকাতে থলের হাফও ভর্তি হচ্ছে না। পেট্রোল ডিজেলের দাম বেড়েই চলেছে, বলছে আন্তর্জাতিক বাজারে দাম কমে গেছে, কিন্তু এখানে বেড়েই চলেছে। রাজ্য দিচ্ছে কেন্দ্রকে দোষ, কেন্দ্র দিচ্ছে রাজ্যকে দোষ। ওই কালকেই শুনছিলাম এই সুমনের মুখোমুখি তর্কাতর্কি এই সমস্ত হয়। এরা তো এই চ্যানেলগুলোর তো রাজ্য জুড়ে আর অন্য কোনো কাজ নাই, শুধু আতঙ্ক ছড়ানো ছাড়া অন্য কোনো কাজ নাই। আর ওই মানে ওই 8টা থেকে মুখোমুখি কী বলবো, যে ওই খেউড় লাগিয়ে দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। একে গাল দিচ্ছে, ও তাকে গাল দিচ্ছে, মানে কাজের কোনো কথা নেই। কেউ হিসাব করছে না, কেউ হিসাব খুলে বলছে না এইরকম ভয়াবহ একটা করোনার পরিস্থিতির সময় এতদিন লকডাউন নেওয়ার পরেও কেন মানুষ চিকিৎসা পাচ্ছে না, কেন এই কালকে একজন মারা গেল, বুঝছে না। বলবে কে?
বলার জন্য উঠে দাঁড়াবে কে? হ্যাঁ, নেতৃত্ব চাই, সব ঠিক আছে, কিন্তু যুব সমাজ যদি ঝিমিয়ে পড়ে, যুব সমাজ যদি দেখেও না দেখার ভান করে, তাহলে আমাদের মতন বুড়ো হাবড়াদেরকে দিয়ে তার হবে না। জীর্ণ পুরাতন যাক মুছে যাক, কিন্তু বলতেই হবে। আর রবীন্দ্রনাথ তার 70 বয়সে লিখছেন, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। দুন্দুবিতে হলো রে কার আঘাত শুরু, বুকের মধ্যেই উঠল বেজে গুরু গুরু। দুন্দুবিতে হলো রে কার আঘাত শুরু, বুকের মধ্যেই উঠল বেজে গুরু গুরু। পালাই ছুটে সুপ্তি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না পাই যদি নাই বা দেখি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোড় লাগিয়ে দিলে কাজের হাওয়া। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোড় লাগিয়ে দিলে ঘরের হাওয়া। বজ্র শিখাই এক পালকে মিলিয়ে দিলে সাদা কালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা ঘুচিয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো।